দ্য ডিজিটাল এডুকারে সবাইকে আবার স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের তৃতীয় অধ্যায় শেষ করেছি খুব সুন্দরভাবে, ঠিক আছে। আগের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের প্রশ্নপত্র চলে যাবে এর মধ্যেই। তো তোমরা তৃতীয় অধ্যায় শুরু করো, সেটাকে ভালো করে কমপ্লিট করো, না হলে কিন্তু তোমাদের পরের অধ্যায়গুলো খুব সমস্যা হবে লজিকে। তো আজকে শুরু করছি আমি তোমাদের চতুর্থ অধ্যায়। সেই অধ্যায় দেখো, সেই অধ্যায়ের নাম হলো বচনের বিরোধিতা। যে অধ্যায় থেকে তোমাদের মোট নাম্বার থাকবে কত বলো তো? 4 নাম্বার। কত নাম্বার? 4। এখানে নাম্বারটা ভুল লেখা আছে, কারণ 4 নাম্বারে কোনো প্রশ্ন থাকবে না, তোমাদের 2 অথবা 3 নাম্বারের প্রশ্ন থাকবে, আর 6 নাম্বারে। তো সেখানে টোটাল মার্কস কত থাকবে? 4। খুব ভালো করে পড়তে হবে এই অধ্যায়টা, ঠিক আছে। চলো শুরু করছি। বচনের বিরোধিতা কি, বিরোধানুমান কি, সমস্ত কিছু আমরা জানবো। তো প্রথমেই জানবো বচনের বিরোধিতা সম্পর্কে। কিসের সম্পর্কে? বচন। আমরা বচন সম্পর্কে জেনেছি। ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয় বচন। মানে কি, যখন তুমি তোমার মনের ভাবনাকে ব্যক্ত করছো সেটা কিন্তু হয়ে যাচ্ছে বচন। আমরা জেনেছি বচন হচ্ছে সেই বাক্যকেই বলা হয়, ঘোষক বাক্যকে বলা হয়। কারণ কোনো কিছু ঘোষণা করছো, যে বাক্যের মাধ্যমে বিবৃতি দিচ্ছ, সেই বাক্যকে বলা হয় বচন। তো সাধারণ অর্থে বিরোধিতা বলতে কোনো কিছুর বিরুদ্ধাচরণ করাকে বোঝায়। বিরুদ্ধাচরণ, বিরুদ্ধে আচরণ করাকে বলা হয় বিরোধিতা। যখন তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ঝগড়া হয়, তখন কি হয়? কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। তো ঝগড়ার যেমন বিষয় থাকে, তো বিরোধিতারও কী থাকে? বিষয় থাকে। ঝগড়ার সময় কী থাকে? কিছু জিনিসে মিল থাকে। কিসে মিল থাকে বলো তো? তোমাদের বিষয়ের মিল থাকে। তো তেমনই বচনের, এখানে যে বিরোধিতার কথা বলা হয়েছে, সেখানে বচনের বিরোধিতার কথা বলা হচ্ছে। বলছে অর্থাৎ কোনো ব্যক্তি, আসলে বিরোধিতা কার কার মধ্যে হয়? কোনো ব্যক্তির মধ্যে হয়, বস্তুর মধ্যে হয়, বা ধারণা। যদি অপর কোনো ব্যক্তি বা বস্তু বা ধারণার বিরুদ্ধাচরণ করে, তবে সাধারণভাবে তাকে বলা হয় বিরোধিতা। তো বিরোধিতা কাকে বলে? যখন কি হচ্ছে, কোনো ব্যক্তি অপর ব্যক্তির বিরুদ্ধাচরণ করছে, কোনো বস্তু অপর বস্তুর বিরুদ্ধাচরণ করছে, কোনো ধারণা অপর কোনো ধারণার বিরুদ্ধাচরণ করছে, তখনই কিন্তু কী হয় বলো তো? বিরোধিতা হয়। কিন্তু যুক্তিবিজ্ঞানে এখানে বিরোধিতা বলতে যাকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে বচনের বিরোধিতা। কার বিরোধিতা বলো তো? বচন। এই যে বচন, আমরা যে বচন শিখে এসেছি, কাকে বলে? যে বচন গঠন করা শিখলাম, সেই বচনের বিরোধিতা, ঠিক আছে। যে বচনে 4টি অংশ থাকবে: গুণ, পরিমাণ, উদ্দেশ্য, বিধেয়, ঠিক আছে। এই বিরোধিতা হলো এক বিশেষ ধরনের সম্বন্ধ। এই বিরোধিতা বলতে কিন্তু সম্বন্ধের কথা বলেছে, এক বিশেষ ধরনের সম্বন্ধ, যে সম্বন্ধকে অবশ্যই যৌক্তিক হতে হবে, যে সম্বন্ধটাকে আমাদের লজিক্যাল সম্বন্ধ, মানে যৌক্তিক সম্বন্ধ বা যুক্তিপূর্ণ হতে হবে। এই সম্বন্ধ কেবল দুটি সমজাতীয় বচনের মধ্যেই সম্ভব হতে পারে। এই যে যৌক্তিক সম্বন্ধটা কার মধ্যে হতে পারে? সমজাতীয় বচন। এবার সমজাতীয় বচন কাকে বলে বলতো? সমজাতীয় বচন বলতে যদি দুটি পৃথক বচনের উদ্দেশ্যপদ ও বিধেয় পদ অভিন্ন হয়, তাদেরকে বলা হয় সমজাতীয় বচন। তাহলে দুটো বচনকে তখনই সমজাতীয় বলা হবে যখন দুটো বচনের মধ্যে কী হবে বলতো? শুধুমাত্র মানে উদ্দেশ্য ও বিধেয় কী থাকবে? এক থাকবে, তখন তাদেরকে বলা হবে সমজাতীয় বচন, ঠিক আছে। তো সমজাতীয় বচনের মধ্যে কি থাকবে? তর্কবিদ্যায় এরূপ দুটি সমজাতীয় বচনের মধ্যে যখন যে কোনো ধরনের পার্থক্যকেই বিরোধিতার অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে এই যে সমজাতীয় বচন যাদের উদ্দেশ্য আর বিধেয় এক, তাদের মধ্যে যখন কোনো কিছু পার্থক্য থাকবে, তখন তাদের বলা হবে যে তাদের বিরোধিতার সম্বন্ধ আছে। কি বলছে? সুতরাং যে কোনো দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকতে পারে না। তার মানে আমরা এটা থেকে জানলাম যে যে কোনো বচনের মধ্যে বলবো, যে কোনো ধরনের বচন তুলে দিয়ে বলবো এদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে, এটা কখনোই হতে পারে না। বচনের বিরোধিতা হতে গেলে অবশ্যই তাদের মধ্যে কি থাকতে বলো তো? উদ্দেশ্য বিধেয় এক থাকতে হবে, আর কোনো কিছু একটা পার্থক্য থাকবে। সেটা কি আমরা জানবো। বলছে বিরোধিতার সম্বন্ধ হতে পারে সেই দুটি বচনের মধ্যে কেবল যাদের উদ্দেশ্য আর বিধেয় পদ কি থাকবে? এক ও অভিন্ন হবে। বচনের বিরোধিতা তাদের মধ্যে হতে পারে যাদের উদ্দেশ্য বিধেয় কি থাকবে? এক থাকবে। যেমন সকল বৈজ্ঞানিক হয় কি বলতো? দার্শনিক। এটা একটা বচন। কি বচন এটা? এ বচন। ই বচনে বলা আছে কোনো বৈজ্ঞানিক নয়, দার্শনিক। তাহলে এখানে দেখো উদ্দেশ্য বৈজ্ঞানিক, এখানে উদ্দেশ্য বৈজ্ঞানিক, এখানে বিধেয় হচ্ছে দার্শনিক, এখানে বিধেয় কি বলতো? দার্শনিক। তো এই দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় কী আছে বলতো? অভিন্ন আছে, একই আছে। এবং বচন দুটির মধ্যে এক প্রকার যৌক্তিক সম্পর্ক আছে। এদের মধ্যে কিন্তু যৌক্তিক সম্পর্ক, একটা রিলেশন আছে, লজিক্যাল রিলেশন। কাজেই দুটি নিরপেক্ষ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক আছে। দুটি বিরোধীর মধ্যে এই যে নিরপেক্ষ বচন, নিরপেক্ষ বচন, এদের মধ্যে কিন্তু বিরোধিতার সম্বন্ধ আছে, কারণ কি এদের উদ্দেশ্য বিধেয়টা এক আছে। এবার যদি বলে এদের মধ্যে পার্থক্য কিসে আছে, যখন দেখছি মিল আছে, তার মানে অমিলও কিছু থাকবে। দুটো বচনের মধ্যে মিল হচ্ছে বিষয়ের মিল। এবার অমিলটা কিসে থাকবে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে বচনের বিরোধিতার সম্পর্ক তখনই হতে পারে যখন দুটি বচনের মধ্যে উদ্দেশ্য বিধেয় কি থাকবে? এক থাকবে, ঠিক আছে। এবারে দেখো যে কিন্তু যদি দুটি বচনের উদ্দেশ্য বিধেয় ভিন্ন হয়, যদি দুটো বচনের মধ্যে উদ্দেশ্য বিধেয় আলাদা হয়, কিংবা একই ধরনের বচন হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে কখনোই বিরোধিতার সম্বন্ধ হবে না। তোমাদের এখানে প্রশ্ন যে বিরোধিতার সম্বন্ধ, আমি কখন বলবো এই দুটো বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে? তখনই বলবো যখন তাদের মধ্যে কি থাকবে? উদ্দেশ্য বিধেয়টা এক থাকবে। আর কখন বলবো যে এদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ নেই? যখন তাদের কি থাকবে বলতো? উদ্দেশ্য বিধেয়টা আলাদা হবে। যেমন এখানে দেখো, বা একই বচন হবে, সকল মানুষ হয় কি মননশীল প্রাণী, সকল কবি হয় কল্পনাপ্রবণ ব্যক্তি। দেখো এদের মধ্যে কোনো বিরোধিতার সম্বন্ধ নেই, কারণ বিষয়ই আলাদা।
ঝগড়া লাগার সময় বিষয় যদি আলাদা, তাহলে ঝগড়া কিন্তু মজাদার হয় না। ঝগড়া মজাদার হতে গেলে কিন্তু বিষয়টা এক হতে হবে। তো এখানে দেখো দুটোর বিষয় আলাদা, দুটো বচনের বিষয় আলাদা, তাদের মধ্যে কিন্তু কখনো বিরোধিতা সম্বন্ধ হতে পারে না। তো বচন একই আছে, দেখো এটাও এ বচন এটাও এ বচন, তাহলে এদের মধ্যে কোনো বিরোধিতা সম্বন্ধ হতেই পারে না। এই দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ ভিন্ন, ঠিক তাই, এবং দুটি বচনে কিন্তু সামান্য সহায়ক হয়েছে। কাজেই বচন দুটির মধ্যে কোনো যৌক্তিক সম্বন্ধ থাকতে পারে না, এদের মধ্যে কিন্তু কোনো যৌক্তিক রিলেশন নেই। অর্থাৎ এখানে কোনো একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করা যায় না। এখানে কিন্তু একটা বচনের সত্যতা থেকে অন্য বচনের সত্যতা আমি নির্ণয় করতে পারবো না, কারণ কি এদের মধ্যে মতবিরোধ তো নেই, দুটোই তো দুটো বিষয়কে স্বীকার করে নিচ্ছে। দেখো বলছে সকল মানুষের মননশীল, এখানে বলছে মানুষটা মননশীল, তারপরে বলেছে সকল কবি হয় কল্পনাপ্রবণ ব্যক্তি। তাহলে দুটোর বিষয়ই যখন আলাদা, তাদের মধ্যে বিরোধিতা কী করে হতে পারে বলো, থাকবে না। এই জন্য বচন দুটির মধ্যে কিন্তু বিরোধিতার সম্বন্ধ নেই। তাহলে কখন বিরোধিতার সম্বন্ধ থাকছে, কখন বিরোধিতার সম্বন্ধ থাকছে না, এটা কিন্তু আমরা জানতে পারলাম। বলছে কাজেই বলা যায় একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যেই কেবল কি থাকতে বলতো বিরোধিতার সম্বন্ধ থাকতে পারে। তাহলে মনে রাখতে হবে যে তখনই বিরোধিতার সম্বন্ধ থাকতে পারে যখন দুটো বচন, দুটো নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য আর বিধেয় কি থাকবে বলতো, একই থাকবে, তখনই কিন্তু বলতে পারবা যে এদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে। যদি না থাকে, উদ্দেশ্য বিধেয় আলাদা থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকবে না। ঠিক আছে, আমরা দেখলাম যে কোনো বচনের মধ্যে কখনোই বিরোধিতার সম্বন্ধ হতে পারে না। নেক্সট দেখো কি বলেছে, বিরোধিতা শব্দটির অর্থ, বিরোধিতা শব্দটা এসছে বিরোধ থেকে, আর এই বিরোধিতা শব্দটিকে দুটি অর্থে গ্রহণ করা হয়েছে, একটা হচ্ছে সংকীর্ণ, একটা কি বলতো ব্যাপক অর্থ, একটা ছোট অর্থ, একটা বড় অর্থ। তো সংকীর্ণ অর্থে বা সাধারণ অর্থে বিরোধিতা বলতে কাকে বোঝায় বলতে, এমন একটি সম্বন্ধকে বোঝায় যে সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একই সঙ্গে কিন্তু সত্য বা একই সঙ্গে মিথ্যা হতে পারে না। বিরোধিতার সংকীর্ণ যে অর্থ, সেই অর্থ হচ্ছে যে দুটি বচন একই সাথে কখনো সত্য হতে পারবে না, একই সাথে মিথ্যা হতে পারে। যেমন ধরো যে তুমি বলছো ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, আমি বলছি না ভারতের রাজধানী হচ্ছে কলকাতা, তাহলে দুটো বচন কি হচ্ছে এখানে বিরোধিতা, দুটো বচন কি আমাদের তোমার বক্তব্য বা আমার বক্তব্য, তার মধ্যে কি একটা সত্য হবে আরেকটা কি হবে মিথ্যা হবে, এটা মাথায় রাখতে হবে। দুটো বচন কি হবে না একই সাথে কখনোই মিথ্যা হতে পারবে না। কি বলেছে, অর্থাৎ দুটি বিরোধী বচনের একটি সত্য হলে অপরটা কী হবে বলতো মিথ্যা হবে, আর একটি মিথ্যা হলে অপরটা কী হবে বলতো সত্য হবে। তার মানে একটা সত্য হলে অপরটা মিথ্যা, অপরটা মিথ্যা হলে একটা সত্য, সরি কলমটা পড়ে গেল। তাহলে মনে রাখতে হবে যে দুটো বচনের মধ্যে একটা সত্য হলে একটা কী হবে মিথ্যা হবে, একটা মিথ্যা হলে একটা সত্য হবে। ঠিক আছে, তাহলে কিন্তু প্রচলিত যুক্তিবিজ্ঞানে বিরোধিতা শব্দটিকে কিন্তু ব্যাপক অর্থে গ্রহণ করা হয়েছে। আমাদের যে যুক্তিবিজ্ঞান প্রচলিত, সেই যুক্তিবিজ্ঞানে কিন্তু আমরা ব্যাপক অর্থে গ্রহণ করব। এখানে কিন্তু বিরোধিতা বলতে দুটি বচনের মধ্যে সত্য মিথ্যার সম্পর্কের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এই যে আমরা বিরোধিতা শিখছি, এখানে কিন্তু সত্য মিথ্যার কথা বলে না, এখানে পার্থক্যের কথা বলা হয়নি। প্রচলিত যুক্তিবিজ্ঞান অনুযায়ী দুটি বচনের মধ্যে গুণের পার্থক্য থাকতে হবে, অথবা পরিমাণের পার্থক্য থাকবে, অথবা গুণ ও পরিমাণ দুইটারই পার্থক্য থাকলে তবেই কিন্তু তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে আমরা বলতে পারবো। তাহলে বলছে যেমন মিল থাকলে একই উদ্দেশ্য এবং বিধেয় এটা থাকতে হবে, তার সাথে সাথে কিন্তু তাদের মধ্যে পার্থক্যটা সত্য মিথ্যার না, কিন্তু তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে গুণ পরিমাণ অথবা গুণ পরিমাণ দুইটারই। কোনো কোনো বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে, কোনো কোনো বচনের পরিমাণের পার্থক্য থাকবে, তবে কিন্তু আমরা বলবো কি বলতো তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ আছে। ঠিক আছে, মিল থাকবে হচ্ছে উদ্দেশ্য বিধেয়ের, আর পার্থক্য থাকবে হচ্ছে গুণ পরিমাণে। তাহলে এটাই যুক্তিবিজ্ঞান আমরা ব্যাপক অর্থে গ্রহণ করেছি। শর্ত, বিরোধিতা হতে গেলে এই তিনটা শর্তকে পূরণ করতে হবে। কী কী বিরোধিতার শর্তগুলি কী কী, এটাও তোমাদের প্রশ্ন হয় যে বিরোধিতার শর্তগুলি কী কী। বিরোধিতার তিনটি শর্ত, কয়টি শর্ত, তিনটি। প্রথম শর্ত দেখো, অবশ্যই দুটি বচন থাকতে হবে। কয়টা বচন থাকতে হবে বিরোধিতার ক্ষেত্রে, দুটো বচন থাকবেই। তবে দেখো বচন দুটির উদ্দেশ্য আর বিধেয় কী থাকবে, অভিন্ন থাকবে। দুটি বচন দুটি কী থাকবে, উদ্দেশ্য আর বিধেয় যে আছে সেটা কখনোই এক মানে আলাদা হবে না, এক হবে। বচন দুটির মধ্যে তিন ধরনের পার্থক্য থাকতে পারে, এক হচ্ছে গুণের পার্থক্য, দুই হচ্ছে পরিমাণের পার্থক্য, আর তিন নম্বর হচ্ছে কিন্তু গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। তাহলে দেখো এই তিনটা শর্ত যদি পূরণ হয় তবেই কিন্তু একটা আমি বলবো যে দুটি বচনের মধ্যে কী আছে বলতো বিরোধিতা আছে সম্বন্ধ। তাহলে এটাও তোমাদের প্রশ্ন হতে পারে 2 নম্বরে যে বচনের বিরোধিতার শর্তগুলি কী কী। ক্লিয়ার, ব্যাস। নেক্সট, তাহলে এবার সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞাটা কি বলবো, আমরা জানলাম তখন থেকে যে উদ্দেশ্য বিধেয় এক হতে হবে আর গুণ পরিমাণ এই সমস্ত কিছু পার্থক্য হবে, তবে তাদের মধ্যে বিরোধিতার সম্বন্ধ থাকবে। তাহলে সংজ্ঞাটা বলেছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণগত প্রভেদ মানে গুণের পার্থক্য, অথবা কেবলমাত্র কিসের পার্থক্য, পরিমাণগত পার্থক্য, অথবা গুণ ও পরিমাণ দুইটারই পার্থক্য থাকে, তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে কী বলবো, বচনের বিরোধিতা বা বচনের বিরূপতা বলা হয়। এটা খুব সহজ, এই সংজ্ঞাটাকে মুখস্থ করো, তাহলে পরে যে বিরোধিতার প্রকারভেদ আছে তাদের সংজ্ঞাগুলো একদম মনে রাখা ইজি। এখানে কিন্তু খুব মজাদার ব্যাপার যে একটা সংজ্ঞা পড়লে তোমাদের বাকি সংজ্ঞাগুলো সব মনে থাকবে। এবার কি বলেছে, এখানে বলেছে জোসেফ বলেছেন যে প্রপোজিশন হ্যাভিং দ্য সেম সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বাট ডিফারিং ইন কোয়ান্টিটি অ্যান্ড or quality or both are said to be opposed to one another। আমি তখনই একটা বচনকে আলাদা বচন আর একটা বচনের বিরোধী বচন আমি বলতে পারবো যখন তাদের মধ্যে সেম সাবজেক্ট
একই উদ্দেশ্য বিধেয় থাকবে, কিন্তু পার্থক্য থাকবে কোয়ান্টিটি মানে পরিমাণ, অথবা কোয়ালিটি গুণ, অথবা দুটোরই পার্থক্য থাকবে, তখনই বলতে পারি। এটা উনি বলেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে বচনের বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যখন কেবলমাত্র কিসের পার্থক্য হবে, গুণে, কেবলমাত্র গুণ অথবা পরিমাণ অথবা গুণ পরিমাণ দুটিরই পার্থক্য থাকবে, তখন ওই পারস্পরিক ওই যে বচনগুলো, ওই যে বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্বন্ধটা হচ্ছে, সম্পর্কটা হচ্ছে, সেটাই হচ্ছে বচনের বিরোধিতা সম্বন্ধ। ঠিক আছে, এটা মনে রাখবে। বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ বচন দুটিকে পরস্পরের বিরোধী বচন বলা হয়। এই যে বিরোধিতার সম্বন্ধ যদি এই দুটো বচনের মধ্যে হচ্ছে, তাদেরকে বলা হবে পরস্পর বিরোধী বচন। কি বিরোধী? পরস্পর বিরোধী বচন। ঠিক আছে, গেল। সংজ্ঞা জানলাম। এবারে বলছে বিরোধিতার বর্গক্ষেত্র আছে। বিরোধিতার কি আছে বলো তো? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? আমরা কি করছি, এই বচনের যে বিভিন্ন প্রকার বিরোধিতা, বচনের বিরোধিতা কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। এই বচনের বিভিন্ন প্রকার বিরোধিতাকে, তাই বিভিন্ন বিরোধিতাকে সহজেই মনে রাখার জন্য একটা কি করা হচ্ছে, বর্গাকার ছক নেওয়া হয়। সেই ছকের মাধ্যমে আমরা বুঝতে পারবো, যে খুব সুন্দরভাবে বিরোধিতার ছকটাকে বুঝতে পারবো। সেই ছকটাকে বলা হয় বিরোধিতার বর্গক্ষেত্র। তাহলে যে ছকের মাধ্যমে আমরা বিরোধিতার মানে প্রকারগুলোকে আমি খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো, সহজভাবে মনে রাখতে পারবো, তাকে বলা বিরোধিতার বর্গক্ষেত্র। এই বিরোধিতার বর্গক্ষেত্রকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা একটা হচ্ছে বিরোধিতার সাধারণ বর্গক্ষেত্র, আর হচ্ছে বিরোধিতার অ্যারিস্টটল বর্ণিত বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রকেও আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যারিস্টটলের বর্গক্ষেত্র, একটা হচ্ছে সাধারণ বর্গক্ষেত্র। তো এবারে আমরা কি জানবো, সে বর্গক্ষেত্রটাকে দেখবো। দেখো, তাহলে বর্গক্ষেত্র জানলাম। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কিন্তু গতানুগতিক সাধারণ, বা মনে রাখতে হবে আমাদের সাবেকি বিরোধ চতুষ্কোণ। ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে দেখো যে আমাদের এই ছকের মাধ্যমে কিন্তু বিরোধিতার প্রকারগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যে আমাদের এ আর ই বচনের মধ্যে যে বিরোধিতা, সেটা হচ্ছে বিপরীত বিরোধিতা। তারপরে তারপর আই আর ও, এই যে আই আর ও এই বচনের মধ্যে যে বিরোধিতা, সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। তারপরে হচ্ছে সাইডের দিকে দেখো এ আই এদের মধ্যে অসম বিরোধিতা, এদিকেও ই আর ওর মধ্যে অসম বিরোধিতা। তারপরে দেখো কোনাকুনিভাবে যে রয়েছে কর্ণদ্বয়, সেটা কিন্তু বিরুদ্ধ বিরোধিতা। বোঝা গেল কথাটা? তাহলে এইভাবে এই ছকটা, এটাকেই বলা হয় কিন্তু সাধারণ বিরোধ চতুষ্কোণ। কি চতুষ্কোণ? সাধারণ বিরোধ চতুষ্কোণ। ঠিক আছে, এখানে সুন্দর করে বলা আছে, এই জিনিসটাই ব্যাখ্যা করা আছে। দেখো, বলা আছে যে উপরের ছকটিকে সাধারণ বা সাবেকি বিরোধ চতুষ্কোণ বলা হয়। বলা হওয়ার কারণ, ছকটির উপরের সরলরেখার দুই প্রান্তে এ আর ই রয়েছে, ঠিক তাই এই দুটি সামান্য বচনকে, আর নিচের সরলরেখায় রয়েছে দুই প্রান্তে আই আর ও। দেখো, এখানে আই আর ও রয়েছে, এই দুটি বিশেষ বচনকে স্থাপন করা হয়। এর ফলে সদর্থক বচনগুলিকে এ আই, বর্গক্ষেত্রের বাম দিকে এ আই, দেখো এখানে বাঁ দিকে রয়েছে এই যে এ আর আই। তারপরে দেখো ডান দিকে এবং নয়ার্থক বচনগুলিকে ডান দিকে রয়েছে, নয়ার্থক বচনগুলিকে ডান দিকে রাখা হয়, বলতে ডান দিকে পার্শ্বরেখার দ্বারা যুক্ত করে বোঝানো হয়েছে। দেখো, এইভাবে ছকটা আঁকা করেছে। কোনো কিছু তোমাকে এত নিয়ম মনে রাখার দরকার নেই, সোজা একটা আয়তক্ষেত্র রাখবে, বর্গক্ষেত্র এঁকে সুন্দর করে দিয়ে দিবে। এটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, কিন্তু এটা চারকোনা হয়। ঠিক আছে, ছবিটা ফ্ল্যাট হয়ে গেছে বেশি। না, তাহলে এইটা গেল বর্গক্ষেত্র, বিরোধিতার চতুষ্কোণ। এটাকে তোমরা যদি মনে রাখো, তাহলে তোমাদের চার প্রকার যে বিরোধিতা, প্রকারভেদটা আমরা এরপরের দিন আলোচনা করব, সেখানে কিন্তু এই গোটা বিরোধিতাটা তোমাদের মনে থাকবে এই ছকের মধ্যে। উপরের দিকে এ আর ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতা, নিচের দিকে আই আর ও বচনের মধ্যে হচ্ছে আমাদের অধীন বিপরীত বিরোধিতা, সাইডে রয়েছে আমাদের অসম বিরোধিতা, তারপরে আমাদের কোনাকুনি রয়েছে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। চার প্রকার বিরোধিতাকে মনে রাখা যায় খুব সহজভাবে। এই ছকটাকে মনে রাখলে পরীক্ষা প্রশ্ন আসলে ছক আগে এঁকে নিলে বাস হয়ে গেল। দেখো, এবারে হয়েছে এই বিরোধিতার বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলো তো? গতানুগতিক এই যে যুক্তিবিজ্ঞানের বিরুদ্ধ বিরোধিতাকে কি বলা হচ্ছে, এ ও আর ইআই কোনাকুনি ধরা হয়েছিল। এই যে কোনাকুনি যে ছকটা, এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা সবচেয়ে শক্তিশালী। এখানে কিন্তু সবচেয়ে শক্তিশালী বিরোধিতা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা বলে গণ্য করা হয়। সেজন্য দুটি কর্ণের দ্বারা, অর্থাৎ দীর্ঘতম রেখা দুটির দ্বারা কিন্তু এই বিরোধিতাকে বোঝানো হয়। সবচেয়ে দীর্ঘতম মানে কি, কোনাকুনি যে রেখাগুলো আছে বর্গক্ষেত্রের, যে কোনাকুনি রেখাগুলো, এই যে কোনাকুনি রেখা, এরা কিন্তু সবচেয়ে বড় হয়, দীর্ঘ বড় হয়, তাই না? তাহলে এটা কি হচ্ছে, এ ও আর হচ্ছে ই আই, তাহলে এদের মধ্যে বিরোধী বিরোধিতা, এটা হচ্ছে শক্তিশালী সাধারণ চতুষ্কোণ অনুসারে। অধীন বিপরীত বিরোধিতার তুলনায় বিপরীত বিরোধিতার বেশি শক্তিশালী বলে বিপরীত বিরোধিতাকে কিন্তু বর্গক্ষেত্রের উপরের সরলরেখায় দেখানো হয়েছে। এই যে উপরে এ ই, এটা বিপরীত বিরোধিতা। এটা কেন রাখা হয়েছে? কারণ ওই অধীন বিপরীত মানে এর নিচে যে বিরোধিতা, তার থেকে ও বেশি শক্তিশালী। আর অধীন বিপরীত বিরোধিতাকে বর্গক্ষেত্রে কিন্তু নিচে রাখা হয়েছে। তাহলে তো অসম বিরোধিতার ক্ষেত্রে এ সামান্য বচন আর বেশি ব্যাপক, সেই জন্য সেটা উপরের দিকে, এবং আই হচ্ছে বেশি বচন কম ব্যাপক। তাই কি করা হয়েছে বলো তো? তাই বর্গক্ষেত্রে এ বচনকে উপরে এবং আই বচনকে কিন্তু নিচে রাখা হয়েছে। আবার ই বচন সামান্য বেশি ব্যাপক, সেটা উপরে রাখা হয়েছে, আর ও বচন কম ব্যাপক, সেটা হচ্ছে নিচে রাখা হয়েছে। তাই এখানে ই বচনকে উপরে এবং ও বচনকে নিচে রাখা হয়েছে। এই হচ্ছে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য এর আসে না পরীক্ষায়, খালি জানার জন্য। ঠিক আছে,
তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য এটা বললাম। তো আজকে এই পর্যন্ত রাখছি ভিডিওটা। তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো কমেন্ট করছো না কেন, কমেন্ট করো, ভালো করে লাইন ধরে ধরে পড়ো, কোনো প্রশ্নই তোমাদের বাদ যাবে না। আমার অভ্যাস লাইন ধরে ধরে পড়ানো, আমি ওইভাবে নোট ভিত্তিক পড়াশোনা করাতে পারি না। তোমাদের অবশ্যই আমি নোট ভিত্তিক ভিডিও দেবো, কিন্তু তোমরা প্রশ্নগুলোকে রেডি করো, নিজেই রেডি করতে পারো প্রশ্ন। মনে রাখবে যে নোটটা তুমি নিজে রেডি করবে না, আমি প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো রেডি করো, দেখবে তার মতো নোটই হতে পারবে না। এবার সেই নোটটা তোমার বেশিক্ষণ পড়তে হবে না, সেটা অল্প পড়লেই তোমাদের হয়ে যাবে, যেহেতু এবার লিখতে হবে, তাই না? 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নই হবে, তাহলে ভালো করে রেডি হও। তো বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবে না, এবং অসংখ্য ধন্যবাদ তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।